আজকের টপিক হলো আমাদের ফোর্সেস এন্ড ম্যাটার। আর এই টপিকে ফোর্সেস এন্ড ম্যাটারকে তো সেপারেটলি দেখবো, আবার একসাথেও দেখবো। আমি সবার আগে স্টার্ট করি এই টপিক, অফকোর্স এই টপিকের সাথে টাইপস অফ ফোর্সেস। ফোর্সেস এন্ড ম্যাটারে কি কি টাইপ অফ ফোর্স হয়? So first take a look at the types of forces. Okay. Types of forces are under একদম 1 2 3 দিয়ে দেখাচ্ছি। নাম্বার 1 এ যদি দেখি টাইপস অফ ফোর্স, আমরা দেখব টেনসাইল ফোর্স। So what does a tensile force do? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি টেনসাইল ফোর্সের প্রপার্টিটা কি বা টেনসাইল ফোর্সের বিহেভিয়ারটা কি, টেনসাইল ফোর্স এক্স্যাক্টলি কি করতে চায়? এনি আইডিয়াস গাইস? ট্রাই করো। এনি আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে টেনসাইল ফোর্স এক্স্যাক্টলি কি করতে চায়? এভরিওয়ান? No, sir. আচ্ছা, a tensile force always tries to stretch a body. আবার বলতেছি, টেনসাইল ফোর্সের মেইন পারপাস বা মেইন অবজেক্টিভ হলো টেনসাইল ফোর্সেস অলওয়েজ ট্রাই টু স্ট্রেচ এ বডি অ্যাপার্ট। ওকে, নোটিস করে দেখবো। Tensile force tries to stretch a body. Okay. Second type of force we have compressive force. So একটা compressive force কি করতে চায়? টেনসাইল ফোর্স তো আমি দেখলাম tries to stretch a body. compressive force হলো জাস্ট ওর অপোজিটটা। টেনসাইল ফোর্স যদি একটা বডিকে স্ট্রেচ করতে চায়, what do you think guys? compressive force তাহলে কি করতে চাবে? তোমার কি মনে হয়? Any ideas? tries to, what do you say? কি করতে চাবে? compress. Compress. Tries to compress a body. নাম্বার 3 তে আসি। নাম্বার 3 টা একটু ডিফারেন্ট। টেনসাইল দেখলাম, কম্প্রেসিভ দেখলাম, আরেকটা টাইপের ফোর্স হলো শিয়ার। এর সিলেবাসে নাই, বাট যেহেতু দেখতেছি যে দেখে ফেলি কি কি রকম ফোর্স হতে পারে। শিয়ার, সো শিয়ার ফোর্স, আমি জানি না যে এটার সাথে তোমরা কেউ অ্যাকাস্টম নাকি। আগের দিনের there were few types of phones, স্লাইডিং ফোন। কেউ দেখছো কখনো? মুভি সুইজ তো অ্যাটলিস্ট পুরান দিনের মুভিজে দেখছো। স্লাইডিং ফোন দেখছো কেউ? স্লাইডিং ফোনস গুলো এরকম হতো। ফ্লিপ ফোনস তো সব থেকে বেশি ছিল, এভাবে ফ্লিপ করতে হতো। তো দেয়ার ওয়ার টাইপ অফ ফোনস যেটা এভাবে ধরে স্লাইড করলে এভাবে খুলতো সামনের জায়গাটা। দেখছো কেউ এরকম ফোন? Yes, sir. Yes, sir. রাইট। সো এই যে শিয়ার ফোর্স হলো একটা ফোর্স যেটা acts parallel to the surface. সারফেসের সাথে প্যারালাল কোনো ফোর্স যদি আমি দেই, that's what we call a shear force. এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হলো the force you use to open a sliding phone. বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, তো shear force হলো a force that acts parallel to a surface. আচ্ছা, শিয়ারের পরে আমাদের যেটা দেখতে হবে that would be বেন্ডিং ফোর্স। বেন্ডিং ফোর্স এটা লেখার দরকার নেই, ইউ নো বেন্ডিং ফোর্স এক্স্যাক্টলি কি মিন করে। মানে কোনো কিছুকে তুমি বেন্ড করলা, বেন্ড করার জন্য তুমি যে ফোর্স দিচ্ছ, দ্যাটস হোয়াট ইউ কল বেন্ডিং ফোর্স। আচ্ছা, এখন Sir, shear force টা কি লিখবো? দরকার নাই, লিখে রাখতে পারো, বাট নট ইম্পর্টেন্ট বিকজ এটা তোমার সিলেবাসে নাই। যেটা সিলেবাসে আছে সেটা হবে হলো
আচ্ছা, এই ফোর্সটা আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে মনে হয় বেশি রিলেট করতে পারবা। গিভ মি ফিউ সেকেন্ডস, লেট মি শো ইউ গাইজ অ্যান এক্সাম্পল। একটু ফানি, বাট দেখো রিলেট করতে পারবা মনে হয়। আচ্ছা, এটা এটা খুব রেয়ার ফ্যাক্ট ছিল, সো এটা এটা পাওয়া যাচ্ছে না, বাট আই থিঙ্ক আই ক্যান শো ইউ রাইট অ্যাওয়ে। কখনো কাপড় ধোয়ার পরে কাপড় চিপতে দেখছো? হ্যাভ ইউ সিন এনিওয়ান trying to dry the or get rid of the water in the clothes after getting it washed? দেখছো কখনো Yes, sir. কিভাবে চিপে? এভাবে ধরে এদিকে টুইস্ট করে, তাই না? গাইস, রিলেট করতে পারতেছো? and that force is what you call a torsional force. সেটা কি করে? tries to twist body. So these are the types of forces that you should be concerned with in this topic called forces and matter. Tensile we know একটা বডিকে স্ট্রেচ করতে চায়, compressive একটা বডিকে compress করতে চায়, shear force what it does is acts parallel to the surface. এক্সাম্পল হিসেবে মাথায় রাখতে পারো সব সময় স্লাইডিং ফোনস। ফোর এ টর্শনাল ফোর্স হলো ট্রাইস টু টুইস্ট আ বডি। এটার এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারো কাপড় ধোয়ার পরে শুকানোর সময়, শুকানো না চিপার সময় যে পানি ঝরানোর জন্য what people do is twist the cloth. So যে ফোর্স এক্সার্ট করা হয়, that force is what you call a torsional force. এগুলো হলো আমার টাইপস অফ ফোর্স। এখন তুমি বলবা এই টাইপস অফ ফোর্সেস এর সাথে আমার ম্যাটারকে আমি কিভাবে লিঙ্ক করবো? হাউ ডু আই লিঙ্ক দিস টু? এখন দেখো তো, ট্রাইস টু স্ট্রেচ এ বডি, প্রত্যেকবারই দেখবা এই যে লিখলাম বডি, এখানেও ইউ হ্যাভ আ বডি, এইখানেও ইউ হ্যাভ আ বডি প্যারালাল টু দ্য সারফেস। আমি যদি সেন্টেন্সটা কমপ্লিট করি, a force that acts parallel to the surface of a body. দেখো তো প্রত্যেকটা ফোর্সে কিন্তু এক একটা বডির উপর অ্যাক্ট করতেছে। বডিটা কিসের? ম্যাটারের। তার মানে ফোর্সটা ম্যাটারের উপরে অ্যাক্ট করলে ম্যাটারটা কিভাবে বিহেভ করে সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। গাইস, পুরো সিচুয়েশনটা বুঝতে পারছো এভরিওয়ান? Yes, sir. ওকে, ফাইন। তাহলে আমি কিছু জিনিস লিখি, এটা কপি করে রাখো। আগেটা কপি করছিলা পুরোটা এভরিওয়ান? Yes, sir. এটা একটু কপি করো প্লিজ, ঠিক আছে? একটু কপি করে রাখো। নেক্সট এটা লিখতেছি। স্যার একটু কষ্ট করে স্যার উপরে যেতে পারবেন স্যার, একটা স্ক্রিনশট নিয়ে নিতাম। ওকে ওকে ওকে, নাও। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা। when a force acts on a body, the body deforms. আমাকে deforms এর একটা সিনোনিম বলতে পারবা? guys, can you give me a synonym of the term deforms? anyone? Sir, disappear. disappear? really? এটা বেশি র্যান্ডম ছিল। জীবনও ডিফর্ম মানে ডিসঅ্যাপিয়ার না। আর একটা বডির উপরে তুমি ফোর্স দিলে বডিটা ডিসঅ্যাপিয়ার করবে? হইলো কিছু? ট্রাই ট্রাই আরেকবার। ডিফর্মস এর একটা সিনোনিম কি হতে পারে?
Any idea? Misshape. Exactly. When a force acts on a body, the body deforms. Deforms মানে হলো changes its shape. মাথায় ঢুকছে এবার? একটা বডির উপরে ফোর্স অ্যাক্ট করলে বডিটা ওর শেপ চেঞ্জ করে। আচ্ছা, শেপ তো চেঞ্জ করলো, খুব ভালো কথা। এজ ইন ডিফর্মড হলো, এটাও ভালো কথা, কিন্তু ডিফরমেশনটা নিয়ে একটু আমাদের এখন সেপারেটলি ডিসকাস করতে হবে। ডিফরমেশনটা এখন কোন কোন রকম হয়? দেখো, ডিফরমেশন can be of two types. Deformation can be of two types. একটা হলো ইলাস্টিক, আর একটা হলো পার্মানেন্ট। একটু খেয়াল করে দেখো গাইস, খুব কেয়ারফুলি দেখো, লেয়ার্স গুলো দেখো। আগে আমি ফোর্স গুলো দেখলাম, ফোর্স গুলো দেখার পরে এখানে আসলাম যে when a force acts on a body, যখন একটা বডির উপরে ফোর্স অ্যাক্ট করে বডিটা ডিফর্ম করে। ডিফর্ম মানে হলো চেঞ্জেস ইটস শেপ। এখন একটু ডিফরমেশনটার উপর যদি আমি অ্যাড্রেস করি, ডিফরমেশন হয় দুই রকম, একটা হলো ইলাস্টিক আর একটা হলো পার্মানেন্ট। আচ্ছা, ইলাস্টিক আর পার্মানেন্ট এটার কি আইডিয়া আছে যে হাউ ডু উই ডিস্টিংগুইশ ইলাস্টিক এন্ড পার্মানেন্ট? এনি আইডিয়াস গাইস? এভরিওয়ান, ইলাস্টিক আর পার্মানেন্ট কোন আইডিয়া? ইলাস্টিক It's মানে কি আর like, পার্মানেন্ট মানে কি? sir, elastic means যে ওর পজিশনটা আবার লাইক আনতে পারবে চেঞ্জ এক্স্যাক্টলি, করার পরে। ইট উইল, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। যে ইলাস্টিক ডিফরমেশন মানে হলো, আমি লিখে দিচ্ছি এই জায়গায়, কপি করো প্লিজ। দেখো তো মানে কি, a body is said to undergo elastic deformation. একটা বডি ইলাস্টিক ডিফরমেশন আন্ডারগো করছে, তুমি কখন বলতে পারো? when it goes back to its original shape, যখন ও আবার ওর অরিজিনাল শেপে ব্যাক করে। বাট কখন অরিজিনাল শেপে ব্যাক করবে সেই পার্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো, when the force on it is removed, ওর উপরে ফোর্স রিমুভ করে দিলে ও যে আগের পজিশনে ব্যাক করে, এই পুরো প্রসেসকে ইজ হোয়াট উই কল ইলাস্টিক ডিফরমেশন। গাইস, অ্যাবসলিউটলি ক্লিয়ার এত পর্যন্ত? এবার নেক্সট আসি। Yes, sir. A body is said to undergo permanent deformation. Guess করো কখন? When it, what do you think? স্যার আসবে না স্যার, লাইক ওর Exactly, অরিজিনাল absolutely. শেপে। When it does not go back to its original shape, even when the force on it is removed. There you go. যদি ব্যাক না করে সেটাকে আমি আবার বলি পার্মানেন্ট ডিফরমেশন। করছো কপি এত পর্যন্ত? Yes, sir. আর একটু বাকি। ওকে, এটা করে নাও, তারপর বলতেছি। তুল। শেষ? Yes, sir.
একটু এক্সাম্পল আসি। A body is said to undergo elastic deformation when it goes back to the original shape when the force on it is removed. এটার এক্সাম্পল কি হতে পারে? Let's Sir, say, spring. of course, খুব obvious হলো স্প্রিং, রাবার ব্যান্ড, ঠিক আছে? এগুলো হলো ম্যাটেরিয়ালস, ইলাস্টিক ম্যাটেরিয়ালের এক্সাম্পল। আরেকটা হতে পারে not so obvious but খুব relatable, ফুটবল। When a footballer kicks on a football, তুমি যদি একদম স্লো মোশনে দেখো তুমি দেখবা যে কিক করার সময় ফুটবলটা কিন্তু খুব ভালো মতোই ডিফর্মড হয়ে গেছে। ডিফর্মড হয়ে যাওয়ার পরেও বাট দ্য মোমেন্ট দ্য ফুটবল লুজেস কন্ট্যাক্ট উইথ দ্য পার্সনস ফুট, পায়ের থেকে যখনই সরে যায় তখন কিন্তু আর খেয়াল করে দেখো তো কিন্তু আর থাকে না, ডিফর্মড হয়ে আর কিন্তু থাকে না, তখন কিন্তু ফুটবল আবার ওর আগের পজিশনে ব্যাক করে, আগের শেপে ব্যাক করে। সো কিকিং আ ফুটবল ক্যান বি আ ভেরি গুড এক্সাম্পল অফ ইলাস্টিক ডিফর্মেশন। ডান। আর পার্মানেন্ট ডিফর্মেশন আসি, এটাও খুব অবভিয়াস। পার্মানেন্ট ডিফর্মেশন হতে পারে, ধরো স্টিল প্লেটস, এগুলাকে হাতুড়ি দিয়ে পিটায় পিটায় বা রডস, এগুলাকে হিট আপ করে তারপরে বেন্ড করে একটা শেপে নিয়ে আসতেছে। তো দেখো তো যখন আমি হিট আপ করে বেন্ড করে একটা শেপ দিলাম, আমি ওকে ফোর্স রিমুভ করে দিলে যদি ও আবার ওর আগের পজিশনেই ব্যাক করে ফেলে, তাহলে কি আমার এই শেপ দেওয়ার কোনো মানে হয়? অফকোর্স নট। সো ইট উইল stick to its current shape and will not go back to the original shape even when the force on it is removed. That's why you call it a permanent deformation. এখন ম্যাটেরিয়ালস যদি আসি, কোন টাইপের ম্যাটেরিয়ালস পার্মানেন্ট ডিফর্মেশন আন্ডারগো করে? প্লাস্টিক। সব থেকে অবভিয়াস এক্সাম্পলটা হলো প্লাস্টিক। তুমি যদি একটা প্লাস্টিক পেনকে বেন্ড করো, ছেড়ে দাও, ডাজ দ্য প্লাস্টিক পেন automatically go back to the original position? Of course not. So that's what makes plastic a very good example of a or deforming a plastic is a very good example of a permanent deformation. Guys, এত পর্যন্ত কি ক্লিয়ার পুরোটা? Yes, Yes, sir. sir. ওকে ওকে, ঠিক আছে। নেক্সট আসি, এক সেকেন্ড টাইম দাও। Let me show you guys a very interesting simulation. আচ্ছা, অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং বললে ভুল হবে, এটা এত ইন্টারেস্টিং কিছু না, একটা সিম্পল সিমুলেশন। What I do is I have a mass over here. কয়েকটা জিনিসের সাথে আমাদের অ্যাকাস্টম হতে হবে গাইস। দেখো, I have a mass over here, আমি I have a spring over here, আমি স্প্রিং এর সাথে একটা ম্যাসকে হ্যাং করলাম, হ্যাং করে ছেড়ে দিলাম। আচ্ছা, ম্যাসটাকে যদি আমি রিমুভ করে ফেলি, ইফ আই রিমুভ দ্য ম্যাস, আমি একটা লাইন দেখি। আমি একদম এই এন্ড থেকে এই এন্ডের যে লেন্থটা, what do you think is the length? This is the original length. আমি একটা রুলার নিয়ে আসি এখানে। আমি যদি এই জায়গা থেকে দেখি, this is fine, এই জায়গা থেকে দেখলে একদম এই এন্ড থেকে স্প্রিং যেখান থেকে স্টার্ট হলো এইখান থেকে এতটুকু পর্যন্ত, দেখো তো কত, আমি একটু নিচের থেকে দিতে পারি, দেখো তো 0 থেকে 10, 20, 30, 40, 50, 40 আর 50 এর মাঝখানে গাইস কোন পয়েন্ট হবে? এটা 45। এই যে 45 সেন্টিমিটার, হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য স্প্রিং। এখন দেখো তো, আমি একটা 100 গ্রাম ম্যাস হ্যাং করে দিলেই আর কিন্তু 45 থাকে না, এখন ওর কিন্তু একটা নতুন লেন্থ হয়ে গেল। নাও ইট হ্যাজ আ নিউ লেন্থ। আগেটা তো 45 আমরা দেখছিলামই, এখন আমি নিউ লেন্থটা দেখি একটু। দ্য নিউ লেন্থ ইজ 60। আচ্ছা, এই যে আমি দুইটা লেন্থের কথা দেখলাম, একটা দেখলাম আমি 45 আর একটা দেখলাম 60, এই দুইটা লেন্থ ইউজ করে ক্যান ইউ গাইজ আইডেন্টিফাই
what will be the extension? খুব obvious কিন্তু একটু try Sir, করলে 15. exactly very 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 obvious, it is 15 definitely. So extension হলো basically new length minus original length. Extension আমি কিভাবে বের করি? new length minus original length. So this was one of the ways guys, you know তোমাদের একটা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল জিনিসগুলো না অনেক ভাবে আসতে পারে। আমাকে যদি বলে যে আমি নিউ লেন্থ মেজার করতেছি, টার্মস গুলো দেখো আমার গাইস, খুব ইম্পর্টেন্ট আর ইজি আছে, এই পার্টটা ইজি। আমি তোমাকে তিনটে জিনিস বললাম, আমি অরিজিনাল লেন্থ মেজার করলাম, নিউ লেন্থ মেজার করলাম, তারপরে এক্সটেনশন। এক্সটেনশনের জন্য কোন ওয়ার্ড ইউজ করবো গাইস? would I use the word measure or would I use the word calculate? চিন্তা করে বলো তো একটু, what do you say guys? Calculate. Of course calculate, definitely calculate, because তুমি একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু সাবট্রাক্ট করতেছো, তুমি একটা অপারেশন করতেছো, ম্যাথমেটিক্যাল অপারেশন। এনি ম্যাথমেটিক্যাল অপারেশন ইজ আ ক্যালকুলেশন। মাথায় ঢুকছে ক্যালকুলেট যে? ক্যালকুলেট আর মেজারের ডিফারেন্স সবার 100% ক্লিয়ার? এভরিওয়ান মেজার আর Yes, sir. ক্যালকুলেটর ওকে? Yes, sir. পারফেক্ট পারফেক্ট, ঠিক আছে। এখন আমি যদি তোমাকে বলি ইজ দেয়ার আ ওয়ে যেটা দিয়ে I don't have to calculate the extension, I can directly measure the extension, কোনো ক্যালকুলেশন করা ছাড়া, কোনো নিউ লেন্থ অরিজিনাল লেন্থ এগুলা কিচ্ছু করা ছাড়া আমি ডাইরেক্টলি এক্সটেনশন মেজার করব, কোনো ক্যালকুলেট লাগবে না, আমি একবারে এক্সটেনশন মেজার করে ফেলবো। ইজ দেয়ার আ ওয়ে? হোয়াট ডু ইউ থিংক গাইস? হোয়াট ডু ইউ গাইস সে? ইজ দেয়ার আ ওয়ে? এভরিওয়ান কোন আইডিয়া আছে? নাই sir. আচ্ছা আমি দিচ্ছি, নো প্রবলেম। all you have to do is just place the ruler at the bottom, একদম নিচে রুলারটা প্লেস করবা, মানে স্প্রিংটার একদম এন্ডে। সো এটা যদি এখানে যদি আমি প্লেস করি, এখানে যদি আমি রুলারটাকে প্লেস করি, এন্ড দেন সেম এক্সাম্পল বা সেম এক্সপেরিমেন্ট এবার আমি আমার ম্যাচটাকে হ্যাং করে দিই, হ্যাং করে দিয়ে ক্লোজ করি, দেন আই ব্রিং এ মুভেবল লাইন। এবার মুভেবল লাইনটা নিয়ে নিচে নিয়ে আসি, এই জায়গার থেকে কাউন্ট করবো আমি এই ভ্যালুটা। গাইস দেখো তো, দিস ইজ 0, 0 থেকে এখন কততে আছে গাইস? ক্যান ইউ Sir, নট সি দ্য 15. ভ্যালু? এই যে 15, যদি এসে রাখি 15। So this is the way you can directly measure the extension. তাহলে এখানে যদি আমি তোমাকে এবার ওয়ার্ডসে লিখতে বলি, যে হ্যাঁ এটা তো তুমি দেখলাই মাত্র, নিজের চোখেই দেখলা কিভাবে এক্সটেনশন ডাইরেক্টলি মেজার করা যায়, বাট ক্যান ইউ সে দিস ইন ওয়ার্ডস? ওয়ার্ডসে বলতে পারবা? বাংলায় না, অফ কোর্স ইংলিশে, যে হাউ এক্স্যাক্টলি ক্যান ইউ মেজার দ্য এক্সটেনশন ডাইরেক্টলি? কি লিখবা? ট্রাই তো করো। হোয়াট ডু ইউ সে? খালি বুঝলেই হলো না, এই জন্যই জিজ্ঞেস করতেছি। একটা কনসেপ্ট খালি বুঝাই ইজ নট ইনাফ, তুমি বুঝলা, তুমি কি বুঝলা তোমার এক্সামিনারকে বুঝাইতে হবে। এনিওয়ান, এনিথিং এট অল? গাইস কারো কোনো কনফিউশন এটা নিয়ে? আমি কি ডিকটেট করব হাউ টু Yes, মেজার sir. দ্য? হ্যাঁ একটু ট্রাই করতে হবে স্যার, এত যদি আমার উপর ডিপেন্ডেন্ট হও আমাকে এক্সামে কোথায় পাবা? দেখো, the extension can be measured directly, the extension of a spring লাগাই দাও, by the extension of a spring, এটা একটা অ্যাস্টেরিক পয়েন্ট দিয়ে লিখো, অ্যাস্টেরিক হলো দিস, যে এটা মানে এই টপিকের জন্য নাথিং ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টার হয়ে গেল, অ্যাস্টেরিক হলো দিস, একটা অ্যাস্টেরিক পয়েন্ট দিয়ে লিখো, the extension can be measured directly, the extension can be measured directly by placing a ruler at the end of a spring. The extension can be measured directly by placing a ruler at the end of a spring and then attaching the mass. Steps গুলো দেখো, কোনো unstretched
স্প্রিং এর সামনে একদম ওর এজে আমি রুলারটা প্লেস করব, দেন I will attach the mass করলাম, তারপরে the reading on the ruler gives the extension of the spring. এবার বলো ক্লিয়ার নাকি? Yes, sir. ওকে গ্রেট, নেক্সট ব্যাক করি তাহলে আবার। ইলাস্টিক ডিফরমেশন, পার্মানেন্ট ডিফরমেশন তো দেখলামই, এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই স্প্রিংস নিয়ে একটু ডিসকাস করব। আচ্ছা, পার্মানেন্টলি ডিফর্মড এর আরেকটা নাম আছে, there is another name for permanently deformed. পার্মানেন্টলি ডিফর্মড এর আরেকটা নাম হলো inelastically deformed। আমি লিখে দিচ্ছি এটা, পার্মানেন্ট ডিফরমেশনের পার্মানেন্টের আরেকটা নাম হলো ইনইলাস্টিক। So deformation can be of two types, একটা হলো ইলাস্টিক আর একটা হলো ইনইলাস্টিক, যেটা আরেক নাম হলো পার্মানেন্ট ডিফরমেশন। ওকে, একটা মিনিট টাইম দাও আমাকে, আমি আসতেছি। Guys, let's come back to this. আমি আমার মুভেবল লাইনটা দিয়ে স্টার্ট করি। যখন আমার ফোর্স জিরো, যখন আমার ফোর্স জিরো, লুক এট দ্য এক্সটেনশন, এই সেখানে ভ্যালু কত, এই ভ্যালুটা কত, জিরো। যখন কোনো ফোর্স নাই আমার এক্সটেনশনও জিরো। আমি একটা কোনো ফোর্স নাই, কোনো এক্সটেনশনও নাই, আমি একটা ফোর্স অ্যাড করলাম, হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম দাওয়াতে আমার extension হলো 15. Let's do something guys, let's do something, let's make a table, একটা টেবিল বানাই। এখানে লিখলাম আমি ম্যাস, এখানে ফোর্স, আর এখানে আমার এক্সটেনশন। খুব বেশি ভ্যালু না, লেটস সে যখন আমার ম্যাস 100 গ্রাম, ফোর্স কত গাইজ, ফোর্সটা কি, হাউ ডু আই লিঙ্ক ম্যাস উইথ ফোর্স, ক্যান এনিওয়ান আইডেন্টিফাই? এটা কিন্তু খুব ইজি, একটু চিন্তা করলে অ্যান্সার করতে পারবা এভরিওয়ান। হাউ would I link mass and force? একটু চিন্তা করে অ্যান্সার দাও এভরিওয়ান। এনি আইডিয়াস গাইজ, ম্যাস আর ফোর্সকে কিভাবে লিংক করা যেতে পারে? আচ্ছা, এই ফোর্সটার ম্যাসের জন্য বা ম্যাসের করেসপন্ডিং এই ফোর্সটার একটা নাম আছে, এটা কিন্তু আমরা দুই এক টপিক আগেই দেখছিলাম। গাইজ একটু ট্রাই করো। আচ্ছা, একটা হিন্ট দিয়ে দিই, সেই ফোর্সটার আরেক নাম স্টার্টস উইথ ডাব্লিউ। এবার তো ট্রাই করো। Sir, wait. এক্স্যাক্টলি, এত টাইম লাগলো? ওয়েট, অফ কোর্স। তাহলে ম্যাস থেকে ওয়েট কিভাবে বের করে? ডাব্লিউ ইকুয়ালস এম জি। বাট একটা ছোট্ট কাহিনী আছে তো, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি ইজ ফাইন, বাট খেয়াল করে দেখো এমটা কিন্তু আমার গ্রামে আছে, আমার তাহলে এমটাকে আনতে হবে কিলোগ্রামে। 100 ডিভাইডেড বাই 1000, 0.1।
0.1 kg into 10. That gives me 1 Newton. 100 gram is equivalent to 1 Newton. So 1 Newton for যখন তুমি দাও, look at the value of the extension. Extension কত পাচ্ছি আমি? 15 সেন্টিমিটার। সেন্টিমিটার রাখলাম, কোনো সমস্যা নেই, যদিও মিটারে রাখলে আরো বেটার হতো, বাট ইটস ফাইন, 15 সেন্টিমিটার। Then what we do is ম্যাচটাকে একটু বাড়াই। হান্ড্রেডের জায়গায় দিলাম আমি 150। চলো 150। যখন আমার ম্যাস 150, গেস করো ফোর্সটা কত হবে, অ্যাজ ইন ওয়েটটা কত হবে? গাইজ একটু ট্রাই করে বলো, খুব অবভিয়াস কিন্তু। স্যার 1.5। 1.5 এক্স্যাক্টলি 1.5 নিউটন। কিন্তু আমাদের একটা কাজ বাকি, তো এক্সটেনশনটা বের করবো না? এক্সটেনশনটা কত হবে দেখি। লেট মি ব্রিং আ মুভেবল লাইন। মুভেবল লাইনটা প্রেস করবো এই জায়গায়। গাইজ কত লাগতেছে ভ্যালুটা? 25 স্যার। 25 ওকে 25 সেন্টিমিটার, ভালো কথা। তারপর আস্তে একটু বাড়াই, 200 করে ফেলি। হুম, 200। যখন 200, let me look at the value. থাম। 200 সময় কত আসছে ভ্যালুটা? 35, রাইট? 35। 35 200 ফোর্স হবে তাহলে 2.5, আর ভ্যালু হলো আমার 35। লাস্ট একটা, তখন 250 করব। স্যার ফোর্সের 2 নিউটন হবে না? 200, ও রাইট রাইট, মাই ব্যাড, খেয়াল করে নাই। 2 নিউটন, তারপরে 2.5 নিউটন। 250 গ্রামের করেসপন্ডিং এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখো, যে 250 গ্রাম ইজ ইকুইভ্যালেন্ট টু 2.5 নিউটন। 250 গ্রামে যদি যাই, আর লাগবে না, এনাফ ভ্যালুস আছে। 250 গ্রাম, this will be 2.5 নিউটন। আর করেসপন্ডিং এক্সটেনশনটা দেখি এবার। ইউ ক্যান গেস, গাইস ক্যান ইউ গেস এক্সটেনশন কত হবে? 45। রাইট, এটাকে নামালাম, একদম নিচে যাই। এক্স্যাক্টলি 45 কিন্তু না, around 45। আচ্ছা, let's stick to these three. তিনটা ভ্যালু, যদিও আরো গ্রাফ আঁকার জন্য আরো বেশি ভ্যালুজ লাগে, but I can stick to these three. And I want to show you all, if I plot a graph, আমি যদি একটা গ্রাফ প্লট করি of force against extension, F against X, you would see 1A force, যদি আমি লিখি 1, না 1 হলে বেশি হয়ে যায়, 0.5 করে আগাই, 0.5 1 1.5 2, আর এটা আগাবো আমি let's say 10 20 30, না আর একটু কম, this is 5 10 15 20 25, আর একটু সামনে যাওয়ার দরকার ছিল, but you get the idea। আরো ছোট করতে হবে, 5 10 15 20 25 30 35 চলবে। ওকে, এবার আমি কালার চেঞ্জ করি। যখন ফোর্স 0, আমার এক্সটেনশনও 0। ফোর্স যখন 1 আছে, এটা তো লেবেল করলাম না,
this is 1, 1.5, 2, 2.5. Right. So 4 যখন 0 আমার এক্সটেনশন 0, 4 যখন 1 এটা হলো আমার 1.5, 4 যখন আমার 1.5, সরি 4 যখন 1 এক্সটেনশন হলো আমার 15, 4 যখন 1.5 তখন এক্সটেনশন হলো 225. 25 is here. 1.5 এ 25. আর 4 যখন আমার 200 তখন ভ্যালু হলো 35. এই ভ্যালুস গুলো নিয়ে এখন যদি আমি একটা গ্রাফ প্লট করতে চাই, you would see what does the shape of the graph look like. একটু এদিকে লাগতেছে, সোজা করে দেই, more than enough. আর 235 এই জায়গায়। তখন 2 এর করসপন্ডিং হলো 35 over here. Guys, what is the shape of the graph? What does the shape of the graph look like? How would you define the shape of the graph, guys? এই যে তোমাদের সাথেই আমি ডিসকাস করে ভ্যালুস গুলা ইউজ করে একটা গ্রাফ প্লট করলাম। এই শেপটাকে তুমি কিভাবে ডিস্টিংগুইশ করবা, বা হোয়াট ইজ দ্য নেম অফ দিস শেপ? এনি আইডিয়াস? এই শেপটাকে আমরা কি বলি? দেখছি কিন্তু স্যার, স্ট্রেট লাইন টু দ্য অরিজিন, মনে পড়ছে? Yes, sir. ওকে, এন্ড দুইটা কোয়ান্টিটির গ্রাফ যদি আমি কখনো স্ট্রেট লাইন টু দ্য অরিজিন পাই, সবকিছু বাদ দিয়ে I can jump to a conclusion. Do you know what that conclusion is, guys? If the shape of two quantities is a straight line through the origin, what conclusion can we reach? দুইটা কোয়ান্টিটির গ্রাফের শেপ যদি একটা স্ট্রেট লাইন টু দ্য অরিজিন হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? I can say that these two quantities are directly proportional. মনে পড়ছে? ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এই জিনিসটাই আমাদেরকে বলা হলো হুকস ল, যেটা আমাদের আজকে নেক্সট টপিক। এভরিওয়ান প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি এই কনসেপ্টটা? নো স্যার। আচ্ছা, এটা কি কপি করতে চাও কেউ এক্সটেনশন আর ফোর্সের ব্যাপারটা? হোয়াট ইউ ক্যান ডু ইজ একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কপি করার দরকার নেই, কপি করলে টাইম ওয়েস্ট হবে, এত কপি করার মতো ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট টেক আ স্ক্রিনশট তাহলেই হবে, এটা কপি করার দরকার নেই। লেট মি নো when you're done, শেষ হলে বলো। স্যার ডান। তো আমি তো দেখলাম যে ফোর্স আর এক্সটেনশন প্রপোর্শনালিটি বাড়তে থাকে, খুব ভালো কথা, নো প্রবলেম। তো হুকস ল এক্স্যাক্টলি কি বলে? হুকস ল বলে হলো যে ফোর্স হলো আমার এক্সটেনশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আপ টু আ সার্টেন পয়েন্ট। এন্ড হোয়াট ইজ দ্যাট সার্টেন পয়েন্ট? তুমি যদি এইটা ধরেই আঁকতে থাকো, আরো আগাতে থাকো, তোমার কি মনে হয় এটা একদম সামনে যেতে 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 চাঁদে চলে যাবে? অফকোর্স নট। একটা পয়েন্টে যেয়ে কিন্তু আর স্ট্রেট লাইন থাকবে না। যে পয়েন্ট পর্যন্ত স্ট্রেট লাইন, সেই পয়েন্টের একটা নাম আছে। যে পয়েন্ট পর্যন্ত স্ট্রেট লাইন উই কল দ্যাট প্রপোর্শনালিটি লিমিট। যে পয়েন্টটা পর্যন্ত স্ট্রেট লাইন থাকে সেটাকে আমরা বলি প্রপোর্শনালিটি লিমিট। আর যখনই কার্ভড হওয়া স্টার্ট করে, ওই জায়গা থেকে উই সে যে না, এখন আরো প্রপোর্শনালিটি লিমিট এক্সিড করে ফেলছে, এখন আর ফোর্স আর এক্সটেনশন প্রপোর্শনাল নাই, মিনিং ও এখন আর হুকস ল ওবে করতেছে না। এই জিনিসটা আমি একটু দেখাই, আমি টপিকের নাম দিয়ে দিচ্ছি। এগুলো সবাই কপি করে ফেলছিলা এভরিওয়ান?
Yes, sir. ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। এখন আমরা দেখব আজকের টপিক হলো এখন আমাদের এফএক্স গ্রাফ এন্ড হুকস ল। সো দেখি এটাতে কি দেখবো। এফএক্স গ্রাফ আঁকতে পারি, এক্স এফ গ্রাফ আঁকতে পারি, এরকম কোনো কথা নেই যে তোমার এফএক্স গ্রাফই আঁকতে হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ড্র এন এক্স এফ গ্রাফ। আমি দুটোই শিখাবো যে এফএক্স গ্রাফের শেপ কিরকম হয় আর এক্স এফ গ্রাফের শেপ কিরকম হয়, আর অ্যাক্সিস চেঞ্জ হয়ে গেলে মানে রিভার্সড হয়ে গেলে আমার গ্রাফের শেপে কি চেঞ্জ আসে। খুব কেয়ারফুলি দেখো গাইস। যদি তুমি একটা এফ এক্স গ্রাফ দেখো, লেটস সে এফ এক্স গ্রাফে গ্রাফটা এরকম পেলাম, you get an fs graph like this. খুব কেয়ারফুলি দেখো গাইস। if this is your fx graph, দেখো তো কতটুক পয়েন্ট পর্যন্ত গ্রাফটা একদম পারফেক্ট একটা স্ট্রেট লাইন আছে। আপ টু which পয়েন্ট, আমি যদি সেই পয়েন্টটাকে এখানে মার্ক করি, this is the point up to which the graph is a perfect straight line. Okay, straight line through the origin as well as straight line through the origin. একটা গ্রাফ যদি straight line through the origin হয়, দেখো তখন you can say that the two quantities are directly proportional. যেহেতু এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেট লাইন আছে, you can say যে এই পয়েন্ট পর্যন্ত the two quantities are directly proportional. And guess what, তাহলে এই পয়েন্টের নাম কি হবে guys? what do you call this point? তাড়াতাড়ি বলো। একটা লিমিট, কি লিমিট? পি দিয়ে এই Sir, ওয়ার্ডটা, proportional limit. এক্স্যাক্টলি প্রপোর্শনালিটি লিমিট, পুরোটা বলতে হবে। এই পয়েন্ট পর্যন্ত যে প্রপোর্শনাল আছে এই পয়েন্টটাকে উই কল ইট প্রপোর্শনালিটি লিমিট। ক্লিয়ার? দিস ইজ হোয়াট ইউ Yes, কল sir. প্রপোর্শনালিটি লিমিট। আচ্ছা, এটাতে গেল আমার এফএক্স গ্রাফ। এখন আমি যদি তোমাকে বলি না আমার এফএক্স গ্রাফ তো আমি দেখছি, এখন এই সেম ম্যাটেরিয়াল এই সেম স্প্রিংটার জন্য আমি একটা এক্স এফ গ্রাফ দেখতে চাই, এই সেমটার জন্যই, বাট দিস টাইম আই ওয়ান্ট টু সি অ্যান XF graph. fx done. Now we want to see an XF graph. দেখো fx আর xf axis reversed হয়ে গেল গাইস। আজকে এই কনসেপ্ট যেটা দেখতেছি দিস হ্যাজ নাথিং টু ডু উইথ হুকস ল। এটা কিন্তু তোমার যে কোনো কোয়ান্টিটি দিয়ে আসতে পারে। যেরকম কিছুদিন পরে ঘুরছি ইলেকট্রিসিটিতে দুইটা খুব কমন কোয়ান্টিটি হলো ভোল্টেজ এন্ড কারেন্ট। সো ভোল্টেজ কারেন্ট গ্রাফ আঁকতে পারো, আবার তোমাকে কারেন্ট ভোল্টেজ গ্রাফও দিতে পারে, ভোল্টেজ কারেন্ট গ্রাফ দিতে পারে, কারেন্ট ভোল্টেজ গ্রাফও দিতে পারে। নাও কিভাবে এটাকে আমি অ্যাসেস করব? জাস্ট ইমাজিন করো যে একটা y ইকুয়ালস টু x এর লাইন। y ইকুয়ালস টু x দেখতে কিরকম হয়? এরকম। এই লাইনের উপরে এই পুরো গ্রাফটা রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট মানে কি? ধরো এটা মিরর, মিররের উপরে এই গ্রাফটা রিফ্লেক্ট করবে। তাহলে গেস হোয়াট, এটা যদি এদিকে থাকে, এইটা যদি মিররের মতো কনসিডার করো, তার মানে এফএক্স যদি এই শেপ হয়, এক্সএফ কোন দিকে হবে? এভাবে, যে জাস্ট এই ডাইরেকশনে। গাইস সবাই কি বুঝতে পারলাম মাত্র কি বললাম? Yes, sir. এভরিওয়ান ওকে। তাহলে এটা যদি আমার এফএক্স গ্রাফ হয়, এক্সএফ গ্রাফের শেপ কিরকম হবে? সেম জিনিস বাট
এই লাইনের উপরে y ইকুয়ালস টু x, এই লাইনটার নাম হলো y ইকুয়ালস টু x এর ভিতরে রিফ্লেকশন। তো দেখতে কিরকম হবে, লেটস ট্রাই দিস আউট। এত পর্যন্ত যা ছিল তাই, আর একটু উপরে গেছে, রাইট? এটা গেছে ডান দিকে কার্ভ করলো, আর এটা কার্ভ করবে তাহলে কোন দিকে, এই লাইনটা ধরে লেফটের দিকে। দেখতে কিরকম হবে, লেটস সি। এটা ছিল রাইটে, এটা যাবে লেফটে। ব্ল্যাক দিয়ে করি। So this is what an XF graph looks like. আর ওই মাঝখানের জায়গাটা তো আর আমার দরকার নাই, so I can remove this. এটা আমি সরাই দিলাম, এই তো, there you go. But still আমি যদি এখন আইডেন্টিফাই করতে চাই এই পয়েন্টটা পর্যন্ত, I can see x বলো বা fx বলো, এই পয়েন্টটা পর্যন্ত I can clearly see যে আমার গ্রাফটা পারফেক্টলি একটা স্ট্রেট লাইন আছে। তাহলে এই পয়েন্টটার নাম কি হবে গাইস, টেল মি। আমি এই পয়েন্ট বলি আর এই পয়েন্ট বলি, আইদার ওয়ে, এই পয়েন্ট বলি অথবা এই পয়েন্ট বলি, কিছু যায় আসে না, এই দুইটাই আমার কি লিমিট গাইস, অনেকবার বলছি, হোয়াট লিমিট ইজ দিস? Proportionality limit. Proportionality limit. Proportionality limit. This is also my proportionality limit. So this is my proportionality limit. This is also my proportionality limit. I hope guys এর নিয়ে কারো কোনো কনফিউশন নাই। Guys এদের উপর থেকে 100% ক্লিয়ার সবার? Yes, sir. ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখন আমাদের নেক্সট টপিক হলো লোডিং এন্ড আনলোডিং। এটা কপি করে রাখো তাহলে, এই যে এফএক্স আর একটা কপি করে রাখো, তারপর নেক্সট যাচ্ছি। শেষ হলে বলো এফএক্স আর এক্সএফ। শেষ হলে বলো। Done, sir. ওকে, গ্রেট। সবার শেষ? তারপর আসি। নেক্সট আপ, এখন আমি যেটা দেখাতে চাই সেটা হবে হলো, টপিকের নাম দেখি, লোডিং এন্ড আনলোডিং।
গাইস খুবই কেয়ারফুলি দেখবা লোডিং এন্ড আনলোডিং এর পার্টটা। আমি বলবো না এটা ট্রিকি অর সামথিং, বাট বোঝাটা খুবই জরুরি, একদম ইনসাইড আউট। সো লেটস সে এক্সেপ গ্রাফে দেখি। আরেকটা হেডার দিয়ে রাখি, proportionality limit is at times referred to as elastic limit. গাইস শুনতেছো সবাই আমার কথা? এভরিওয়ান, Yes, sir. Yes, sir. proportionality limit আমরা দেখলামই is also at times referred to as elastic limit. কেন? Let me write this down over here. Why? Proportional limit is also called elastic limit. That's fine, but why is it also called elastic limit? Guess করো তো guys. Elastic limit মানে কি? Elastic deformation মানে কি? আজকে শুরু করছিলাম কিন্তু ক্লাস এটা দিয়ে। কিছু মনে পড়তেছে এভরিওয়ান? Sir, like our original position নে ব্যাক forward করবে। করবে। Exactly, Yes, sir. exactly. Proportional limit is also called elastic limit because the material will return to its original position when the force on it is removed if the elastic limit is not exceeded. Elastic limit যদি আমি exceed না করি তাহলে material will return to its original position when the force on it is removed. Okay guys, খুব carefully দেখবা। আমি লোডিং এন্ড আনলোডিং দেখবো, একবার ইলাস্টিক লিমিট ক্রস করার আগে পর্যন্ত আর একবার ইলাস্টিক লিমিট ক্রস করেও যদি যাই আমি, তখন কি হবে সেটা দেখবো। লোডিং এন্ড আনলোডিং খুব কেয়ারফুলি দেখবা। It is fine. Let's say this is my loading graph xf, আমি ইয়ে দিচ্ছি লেবেল করে দিচ্ছি, this is my extension, this is the force, this is extension, this is the force। আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি, this is the point, and the name of this point is proportionality limit। এখন দেখো তো আমি এই যে এরকম ম্যাচ যত বাড়াবো আমার এক্সটেনশন তত বাড়বে, আমি যদি ম্যাচ কমাতে ম্যাচ যত বাড়াবো আমার এক্সটেনশন তত বাড়বে, আর ম্যাচ যত কমাবো দেখো তো এক্সটেনশন কিন্তু কমে যাচ্ছে। ম্যাচ যত কমাবো আমার এক্সটেনশন কমবে, ইনফ্যাক্ট একটা পয়েন্টে যদি আমি ম্যাচটাকে উঠাই ফেলি আমার এক্সটেনশন কি হয়ে যাবে? জিরো। গাইস টেল মি সামথিং। আমি দুইটা ওয়ার্ড ইউজ করছি এখানে, আমাদের টপিক দেখো লোডিং এন্ড আনলোডিং। তাহলে আমি যদি তোমাকে লোডিং আর আনলোডিং এর মিনিং বলি এখান থেকে, ম্যাচ যদি আস্তে আস্তে বাড়াতে থাকো এই সিচুয়েশনটাকে হোয়াট ডু থিংক উই কল ইট? লোডিং নাকি আনলোডিং? তাড়াতাড়ি বলো। So loading. অফকোর্স লোডিং। আর একটা একটা করে যদি ম্যাচ আমি কমাতে থাকি, অফকোর্স দিস ইজ হোয়াট ইউ কল আনলোডিং। ম্যাচ বাড়াতে থাকলে লোডিং, ম্যাচ কমাতে থাকলে আনলোডিং। নাও আমি যদি আমার প্রপোর্শনালিটি লিমিট এক্সিড না করি, দিস ইজ দ্য ইলাস্টিক লিমিট অর প্রপোর্শনালিটি লিমিট। This is the proportionality limit, or if you want you can also call this elastic limit. Elastic limit আমি এক্সিড করি নাই, ফোর্স দিছি এক্সটেনশনও আসলো কিন্তু আমি এই পয়েন্টটা এক্সিড করি নাই, এই জন্য আবার যদি আমি ফোর্স রিমুভ করা স্টার্ট করি, ফোর্স আমি বাড়াইলাম এদিকে, আবার যদি আমি ফোর্স রিমুভ করা স্টার্ট করি ও একদম একই লাইন ধরে ব্যাক করে জিরো হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হবে এই জায়গায়, যদি আমি একটা লাইন ড্র করি, এখানে একটা গ্রে লাইন দেই,
গাইস দেখো, কেয়ারফুলি দেখবা, এটা গ্রে লাইন দিলাম, দিয়ে তারপরে না, এবার কালার আমি ব্ল্যাকে চলে যাই। খুব কেয়ারফুলি দেখো গাইস, আগের মতো এইবারও দিস ইজ দা প্রপোর্শনালিটি লিমিট। আমি প্রপোর্শনালিটি লিমিট পর্যন্ত এবার দিলাম, আমি মার্ক করে দিচ্ছি, দিস ইজ দা প্রপোর্শনালিটি লিমিট। এটা আমার প্রপোর্শনাল লিমিট। এখন আগের বারের মতো এবার আমি সেম জিনিস করতে চাই, আমি ডুইং আ বিট ডিফারেন্ট। কিভাবে? আগের বার তো প্রপোর্শনাল লিমিটকে আমি এক্সিট করি নাই, সো আমরা যদি লোড করি এদিকে, আনলোড করি এদিকে, লেটস সে এটা আমার লোডিং গ্রাফ ছিল, দিস ওয়াজ মাই লোডিং গ্রাফ। কালারটা চেঞ্জ করি, লেটস সে দিস ইজ মাই লোডিং গ্রাফ। আর আনলোড যদি করি, এই পয়েন্ট থেকে ফোর্স যদি কমাতে থাকি, you'd see the exact same thing. ফোর্স বাড়াইলেও যেভাবে আমার বিহেভ করবে, ফোর্স কমালেও একদম একই লাইন ধরে ব্যাক করবে। দিস ইজ মাই আনলোডিং গ্রাফ। ওকে, সেটা কখন লোডিং আর আনলোডিং একদম সেম কখন হয়? স্প্রিংস এর জন্য যদি তুমি কি এক্সিড না করো, প্রপোর্শনালিটি লিমিট এক্সিড যদি তুমি না করো। বাট ওয়েট আ সেকেন্ড, হোয়াট ইফ আই এক্সিড দ্য প্রপোর্শনালিটি লিমিট? তখন কি হবে দেখি। যদি আমি প্রপোর্শনালিটি লিমিট এক্সিড করি, আগেও দেখছি আমরা, তখন কিন্তু এক্সএফ গ্রাফে আমার গ্রাফ কার্ভড হয়ে যায় লাইক দিস, দ্য গ্রাফ কার্ভস লাইক দিস। এটাই পুরোটাই কিন্তু আমার লোডিং গ্রাফ। প্রপোর্শনালিটি লিমিটের পরে আমি ফোর্স বাড়ালাম, কার্ভড হয়ে গেল, মানে এরপর এর পয়েন্টের পরে আর হুক স্লবে করে না, কার্ভড এন্ড এভরিথিং। বাট হোয়াট হ্যাপেন্স আফটার দিস? এই পয়েন্টের পরে কি হয় দেখি গেছে একটু, এই পার্টটা একটু ট্রিকি। এই পয়েন্টের পরে তুমি যদি এবার ফোর্স কমানো স্টার্ট করো, ফোর্স কমানোর একটা নাম তুমি খুব ভালো মতোই জানো। হোয়াট ইজ দ্য নেম অফ রিডিউসিং দ্য ফোর্স? ইউ দিয়ে ওয়ার্ডটা, হোয়াট ইজ ইট গাইজ? Sir, unloading. আনলোডিং, এক্স্যাক্টলি। তুমি যদি এই পয়েন্ট থেকে এবার ফোর্স কমানো স্টার্ট করো, ইউ উড সি যে your spring behaves like this. This is my unloading graph. এটা আমার লোডিং গ্রাফ। This is my loading graph. আর এই পয়েন্টের পরে this is my unloading graph. গাইস খেয়াল করে দেখো তো, আনলোডিং এর কাহিনী হলো, তুমি যদি প্রপোর্শনালিটি লিমিট অর ইলাস্টিক লিমিট এক্সিড করে ফেলো, প্রপোর্শনালিটি লিমিটের আরেক নামই হলো ইলাস্টিক লিমিট। যখন তুমি এই লিমিট ক্রস করে ফেললা, ও কিন্তু আর ইলাস্টিক থাকে না। লিমিট মানে কি, যে এতটুক পর্যন্ত, ওয়ার্ডিংটা খেয়াল করো, লিমিট ওয়ার্ডটার মিনিং হলো এতটুক পর্যন্ত। তো তুমি যতক্ষণ পর্যন্ত লিমিটের ভিতরে আছো, ইলাস্টিক লিমিটের ভিতরে আছো, তোমার ম্যাটেরিয়ালটা ইলাস্টিক্যালি বিহেভ করবে, অ্যাজ ইন লোডিং আর আনলোডিং একদম সেম হবে। কিন্তু যখনই তুমি এই লিমিটটাকে এক্সিড করে ফেললা, এখন কিন্তু আর লোডিং আনলোডিং জীবনও সেম হবে না। নাম্বার ওয়ান রিজন ইজ, এবারও পার্মানেন্টলি ডিফর্মড হয়ে গেছে। পার্মানেন্টলি ডিফর্মড হয়ে যাওয়ার আরেক মানে কি? পার্মানেন্টলি ডিফর্মড হয়ে যাওয়ার মিনিং হলো যে যখন তুমি ফোর্স রিমুভ করবা, দেখো তো ওর আগের পজিশন ছিল এই জায়গায়, ডিড ইট কাম ব্যাক টু ইটস ইনিশিয়াল পজিশন? অফকোর্স নট। আগের পজিশনে ও জীবনেও ব্যাক করবে না। গাইস আজকে রাইট অ্যাওয়ে এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি? সো No, sir. এই লোডিং আর আনলোডিং কার জন্য দেখলাম? এই লোডিং আর আনলোডিং দেখলাম আমি যে ইলাস্টিক লিমিট ক্রস করার আগে পর্যন্ত, আর এই লোডিং আর আনলোডিং দেখলাম আমি ইলাস্টিক লিমিট ক্রস করার পরে কি হয়। গাইস কপি করে রাখো এটা, এন্ড লেট মি নো when you're done. সুন্দর করে এটা কপি করে রাখো, এটা স্ক্রিনশট নিও না, কারণ এটা এক্সামে আঁকতে দেয়।
যখন আঁকতে দেয় ওই স্ক্রিনশট উইল নট হেল্প ইউ, আমি তো বলবো প্লিজ এটা একটু ড্র করে রাখো। গাইস শেষ? Yes, sir. ওকে গ্রেট, তারপর আসি। আরেকবার লাস্ট রিকল করি একটু। দিস ইজ দ্য লোডিং অ্যান্ড আনলোডিং গ্রাফ ফর আ স্প্রিং যার ইলাস্টিক লিমিট এক্সিড করা হয় নাই, and this is the loading and unloading graph for a spring যার elastic limit exceed করা হয়ে গেছে, and you can clearly see once the elastic limit has been exceeded the spring does not come back to the original position। দেখো তো ফোর্স রিমুভ করে ফেলছো, এই লাইন ধরে দেখো there is no force here on this line, বাট দেখো তো ও একটা এক্সটেন্ড হয়ে বসে আছে। এই জিনিসটা যদি তোমাকে আমি একটু দেখাই এই জায়গা থেকে যে আহ, এই স্প্রিংটা লোডিং এন্ড আনলোডিং এর পরে দেখতে কেমন হবে, আর এই স্প্রিংটা লোডিং এন্ড আনলোডিং এর পরে দেখতে কেমন হবে, একটা ভিজুয়াল এইড থাকলে আমার মনে হয় বেটার হয়। গিভ মি আ সেকেন্ড, আই থিংক আই ক্যান শো ইউ ফ্রম হিয়ার। এই তো পারফেক্ট, সেম স্প্রিং গাইস, দ্য সেম স্প্রিং, দিস ইজ বিফোর লোডিং এন্ড দিস ইজ আফটার লোডিং। গেস করো তো এটাকে তুমি কি বলবা, হাউ উড ইউ ডেসক্রাইব দিস ওয়ান, এই ডান দিকেরটাকে ও কি হয়ে গেছে যদি এক্সপ্লেন করতে বলে যে বা স্টেট করতে বলে ওর বিহেভিয়ারটা একটু বলো যে এরকম কেন, কি বলবা? বিকজ লাইক ওর প্রপোর্শনালিটি লিমিটের মানে বাইরে চলে গেছিল। হুম, বিকজ ওর প্রপোর্শনালিটি লিমিট এক্সিড করা হয়েছিল ওয়ান, আর সেকেন্ডটা কি, দিস হ্যাজ বিকাম পার্মানেন্টলি ডিফর্মড। ওয়ার্ডিংটা ক্লিয়ার? এই স্প্রিংটা কি হয়ে গেছে আমার, পার্মানেন্টলি ডিফর্মড হয়ে গেছে, দিস উইল নেভার এভার গো ব্যাক টু দিস শেপ এগেইন। এবার ক্লিয়ার গাইস এভরিওয়ান? ইয়েস Yes, sir. ওকে, তাহলে আমরা আমাদের একটাতে ব্যাক করি। আমরা সব দেখলাম, আমরা কিন্তু হুকস লটা দেখিনি। আজকের আমাদের লাস্ট টপিক হলো হুকস ল। তো হুকস ল এক্স্যাক্টলি কি বলে দেখি।
দেখো, extension of a spring হলো directly proportional to the applied force. This is a conditional statement. What is the condition? Condition is provided that the limit of proportionality is not exceeded. তোমার proportionality limit exceed না করলে applied force আর extension একটা একটার সাথে কিভাবে related? They are directly proportional to one another. Guys, এর পর্যন্ত ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. ওকে, এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে between force and extension try and identify আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, একটু চিন্তা করে ফোর্স আর এক্সটেনশনের ভিতর ডিপেন্ডেন্ট কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা, এনি আইডিয়াস? গাইস, হোয়াট ডু ইউ থিংক? ফোর্স আর এক্সটেনশনের ভিতরে ডিপেন্ডেন্ট কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা? আচ্ছা, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট তো বুঝো, যে কে কার উপর ডিপেন্ড করে সেটা মিন করছি। নো আইডিয়া? আচ্ছা, মানে কে কার উপর ডিপেন্ড করে, এজ ইন এক্সটেনশনের কারণে ফোর্স চেঞ্জ হয় নাকি ফোর্সের কারণে এক্সটেনশন চেঞ্জ হয়, এবার তো বলো। স্যার স্যার ফোর্সের ফোর্সের জন্য জন্য এক্সটেনশন চেঞ্জ হয়। রাইট, এক্স্যাক্টলি, ফোর্সের কারণে এক্সটেনশন চেঞ্জ হয়। সো এটা নিয়েও তোমাকে এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বিটুইন দিস টু কোয়ান্টিটিজ আমার ডিপেন্ডেন্ট কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা। আই হোপ নাও ইউ নো দ্য অ্যান্সার। নেক্সটে যাই। সো এটা তোমার একটু ম্যাথসের দিকে চলে যাবে, এখন যে জিনিসটা দেখাবো এটা একটু ম্যাথসের দিকে চলে যাবে। সো অ্যাকর্ডিং টু হুকস ল বলা হলো ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন। এই যে মাত্র আমি এই জিনিসটা লিখলাম, হোয়াট ইজ দিস গাইস? এটা কি আমার এক্সপ্রেশন নাকি ইকুয়েশন? দিস ইজ অ্যান এক্সপ্রেশন। ডু ইউ নো ম্যাথস থেকে, আমি জানি না তোমার ম্যাথস এখন এটা শিখছো নাকি, জন্য বারবার জিজ্ঞেস করতেছি, যে একটা এক্সপ্রেশন থেকে ইকুয়েশন বানায় কি দিয়ে? এনি আইডিয়া গাইস? হাউ ডু ইউ টার্ন অ্যান এক্সপ্রেশন ইনটু অ্যান ইকুয়েশন? এটা কি ম্যাথসে শিখছো এখনো নাকি শিখো না, সেটা জিজ্ঞেস করতেছি। গাইস, ডিড ইউ লার্ন দিস? তোমরা শিখো না এটা এখনো, এভরিওয়ান? গাইস, এটা আমার জানা লাগবে তো, একটু বলো, হ্যাভ ইউ লার্ন দিস? যে এক্সপ্রেশন থেকে ইকুয়েশন কিভাবে বানায়? নো আই গেস স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। এটাই জিজ্ঞেস করতেছিলাম, এক্সপ্রেশন থেকে ইকুয়েশন বানানোর জন্য একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হয়। এফ ইকুয়ালস টু, তুমি এক্সপ্রেশন থাকলে ডাইরেক্টলি এফ ইকুয়ালস টু এক্স লিখে দিতে পারো না, ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস আ কনস্ট্যান্ট, এন্ড দ্যাট কনস্ট্যান্ট ইজ কল্ড কে। কে এর মিনিং কি? ও কে হ্যাঁ, ইজ হোয়াট ইউ করেছি কল, স্যার। কে ইজ হোয়াট ইউ কল এ স্প্রিং কনস্ট্যান্ট। কে ইজ হোয়াট ইউ কল এ স্প্রিং কনস্ট্যান্ট। এটা একটু কপি করে রাখো এভরিওয়ান। হুকস ল দিয়ে এই পার্টটা কপি করে রাখো, বাকি জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো। স্প্রিং কনস্ট্যান্ট ইউজ করে কিভাবে কি করতে হয় উইল লুক এট ইট ইন দ্য নেক্সট ক্লাস। এই পার্টটা একটু কপি করে রাখো। স্প্রিং কনস্ট্যান্ট কি ডিটারমাইন করে, স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু বেশি হলে কি হয়, কম হলে কি হয়, এগুলো সব আমরা দেখবো, বাট ইন দ্য নেক্সট ক্লাস। দ্যাট মিন when you're done copying this. আর এভরিওয়ান, খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আগে হয়ে গেছে, আজকে একটা রিমাইন্ডার, তোমাদের কিন্তু 19th একটা এক্সাম আছে, মনে আছে তো সবার? ইয়েস স্যার। 19th এক্সাম আছে। সিলেবাস হলো 1 থেকে 4 পর্যন্ত, এই টপিকটা বাদে 1 to 4। এটা কপি করে রাখো আর শেষ হয়ে বলো।
গাইস শেষ? Yes, sir. ওকে গ্রেট। স্প্রিং কনস্ট্যান্ট, যেহেতু 2-1 মিনিট আছে একটু জাস্ট বলে রাখি, কিছু লেখাচ্ছি না, ডোন্ট ওয়ারি। স্প্রিং কনস্ট্যান্ট এক্স্যাক্টলি কি ডিটারমাইন করে? যে কতটুক ফোর্স দিলে কতটুক এক্সটেন্ড করবে। আবার খেয়াল রেখো, স্প্রিং কনস্ট্যান্ট বেসিক্যালি ডিটারমাইন্স স্প্রিংটা আমার কতটুক স্টিফ। একটা লার্জ ভ্যালু অফ স্প্রিং কনস্ট্যান্ট মানে হলো ওকে আমার এক্সটেন্ড করতে অনেক লার্জ ফোর্স লাগবে, আর স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু যদি কম হয় তার মানে একটা ফোর্স দিয়েই অনেক ইজিলি ও ডিফর্মড হয়ে যাবে। গাইস সবাই শুনছো কি বললাম? Yes, sir. ওকে, এদিকে তাকায় দেখো। সো ডু ইউ সি এখানে একটা স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু, আমি একটাই ফোর্স ইউজ করতেছি, আমি ফোর্স ধরলামই না। ফোর্স এই যে লেটস সে 100 গ্রাম নেই, আমি একটা 100 গ্রাম ফোর্স অ্যাটাচ করলাম। ওকে এন্ড দ্যাটস ইট। 100 গ্রাম ফোর্স অ্যাটাচ করলে দিস ইজ হোয়াট আই সি। প্লিজ কেয়ারফুলি দেখো। স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি হবে, দেখো তো এক্সটেনশন কিন্তু আমার কমে গেল, আর স্প্রিং কনস্ট্যান্ট যত কম হবে সেম ফোর্সের জন্য আমার এক্সটেনশন আরো বেশি। ফোর্স কিন্তু আমি ধরিই নাই, তার মানে কি স্প্রিং কনস্ট্যান্ট বেসিক্যালি ডিটারমাইন্স করে কত ইজিলি একটা স্প্রিং স্ট্রেচ করবে। স্প্রিং কনস্ট্যান্ট বেশি মানে হলো একটা ফোর্স দিলে অল্প স্ট্রেচ করবে, আর স্প্রিং কনস্ট্যান্ট কম মানে হলো সেম ফোর্সের জন্য আরো বেশি স্ট্রেচ করবে। গাইস দেখো তো স্প্রিং কনস্ট্যান্টের মিনিংটা একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার নাকি সবার? গাইস Yes, sir. ওকে গ্রেট। তাহলে আজকে এতটুকুই থাক, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্লিজ মাথায় রাখো নেক্সট ক্লাস কিন্তু তোমাদের একটা এক্সাম আছে, প্লিজ স্টার্ট প্রিপেয়ারিং। Go through the lecture sheet, go through the workings, questions after the end of the chapters in the book. Okay, that's it for today. Allah Hafiz.